এই যে রূপসী বিদুষী মানুষটি দেখে আমার ছাত্রী মনে হচ্ছে না, আমি আসলে ওনার ছাত্র, ক্লাস 11 মণিদীপাদি। সেই সময় ওই বয়সে তখন ওই 11-12টা নতুন শুরু হচ্ছে, অনেক বিশৃঙ্খলা, উত্তর শিক্ষা সদন হয়েছে বিশ্বভারতীতে, কিন্তু 3 জন খুব সুন্দরী কম বয়সী দিদিমণিকে পেয়ে আমাদের ক্লাস করার ইচ্ছেটা তবু মাঝে মাঝে হতো। মণিদীপাদি, মণিয়াদি আর সবুজ কলিদি। তো মণিদীপাদি আজকে গল্প করতে রাজি হয়েছে, সেই জন্যে কৃতজ্ঞতা জানাই। আর মুখোমুখি বসে কথা বলবো, এটা আমার কাছে একটা বিস্ময় এবং একটা প্রাপ্তি। উত্তর শিক্ষা সদনে তোমার কাছে ক্লাস করলাম, তারপরে তোমার সঙ্গে জামশেদপুরে একটা বিরাট বাড়ি, একটা গুণীজন সমাগমের মধ্যে অনুষ্ঠান করতে গেছি, পরে ফারাক্কা গেছি তোমার দিদি বা বোনের বাড়ি। কিন্তু তার আগের অংশটা, তোমার ছোটবেলার কথাটা একটু বলো না। আসলে ছোটবেলার কথা যেটা আমি বলবো, আসলে আমার জন্ম আসামে শিবসাগরে। আচ্ছা। আমার বাবা সেখানে ছিলেন, মা ছিলেন। আমার দাদা আমার থেকে 2.5 বছরের বড়। শিবসাগরে আমার জন্মও শিবসাগরে। হ্যাঁ, দাদার জন্ম কলকাতা, তো সেটা বাগবাজারে আমার জেঠুর বাড়িতে। তখন তোমার বাবা কি আসামেরই? বাবা ছিলেন প্রথমত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, উনি কমার্সের ছাত্র ছিলেন। সেখান থেকে উনি রাজনীতির একটু জায়গায় চলে গিয়েছিলেন, কারণ তখন কমিউনিস্ট পার্টি যেটা ছিল, সেই পুরনো কমিউনিস্ট পার্টির একজন সদস্য হয়ে তিনি কাজও করেছেন। এবং সেই কমিউনিস্ট পার্টির ইয়ের জন্যই বাবা কলকাতাতে থাকাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল। মাঝে মাঝেই কলকাতা বাড়িতে আর কি লোকজন হানা দিত আর কি। সেই ক্ষেত্রেই বাবা আসামে চলে গিয়েছিলেন। এবং বাবার সঙ্গে মার বিবাহটা তো স্বাভাবিকভাবেই হয়েছিল, যেমনভাবে হয় কলকাতা থাকতে। এবং মা ছিলেন আমার বড় সুন্দরী, খুবই অপরূপা সুন্দরী আর কি। এবং মার সবথেকে বড় হচ্ছে মাদের যে ভাই বোন আর কি, আমার মামার বাড়ি যেখানে আমি বড় হয়েছি আর কি। আমি যে জামশেদপুরে আমার মামার কাছে বড় হয়েছে মা চলে যাওয়ার পরে, তো সেই মামার বাড়ির একটা বিরাট বড় ইতিহাস। বড় প্রত্যেক মামা মাসি এরা প্রত্যেক সেই সময় যে লড়াইটা করা সব কিছুই, হ্যাঁ সব কিছুরই লড়াই করে তারা কিন্তু পড়াশোনার জায়গাটাতে একটা সাংঘাতিক উজ্জ্বল একটা উদাহরণ রেখে দিয়েছে। তো সেটা আমাদের ছোটবেলা থেকে খুব ইন্সপায়ার, আমরা সেটাতে আমাদের খুব উদ্বুদ্ধ করেছে। আর যেটা শিবসাগরের যে ঘটনা, বাবা কমিউনিস্ট পার্টির প্রথম দিককার যে কমিউনিস্ট পার্টির খুব ভালো একজন কর্মী ছিলেন, এবং তার সঙ্গে বাবার বাবা কমার্সের ছাত্র, সেখানে বাবা একটা বিজনেস ওর কাজও করতেন। তো কিন্তু কমিউনিস্ট পার্টি থাকার জন্য মাঝে মাঝেই ওই বাড়িতে হানা দেওয়ার একটা ব্যাপার ছিল। সেই কারণে বাবার এক খুব বড় বন্ধু ডাক্তার বিনয় ঘোষ, তো তার উনি আসামে চলে গেলেন। বাবার কি নাম ছিল? বাবা রনেন সেনগুপ্ত। কিন্তু আমাদের পরিবারের সব যে কৃষ্ণ কথাটা লেখা হতো, রণেন্দ্র কৃষ্ণ সেনগুপ্ত, বলেন্দ্র কৃষ্ণ সেনগুপ্ত। পরে কৃষ্ণটা বাদ দিয়ে বাবা রনেন সেনগুপ্ত লিখতেন। আর মা ছিলেন গীতা দাশগুপ্ত, এবং পরে হলেন গীতা সেনগুপ্ত। এবং মার ইতিহাসটা হচ্ছে, মা এবং আমার আরেক মাসি তারা কিন্তু স্কুলে যেতে পারেনি, বাড়িতে থেকে বসেই ম্যাট্রিকুলেশন দিয়েছেন, এবং মা বাড়িতে বসেই গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছেন, বাড়ির পড়াশোনা। এবং সেই পড়াশোনাটা করাতেন আমার জামশেদপুরের যে ডাক্তার মামা, ডক্টর সবিতাভ দাশগুপ্ত, সবাই দেবলদা বলে, তার কাছেই পড়াশোনাটা করেছে। এটা অদ্ভুত ব্যাপার। তখন আর যে এত সন্তানের মধ্যে তখন কলেজে পাঠানোর ব্যাপারটা মার ছিলই না, কিন্তু মা ওখান থেকেই মানে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করেছেন। এবং আমার মার আর একটা খাতাও ছিল, সেই দুটো খাতা আমার কাছে রাখাও ছিল, এখন খুঁজে পাচ্ছি না। মা দেখতাম ওমর খায়ামের পুরো এটা খাতার মধ্যে লিখেছিলেন, বই হয়তো কিনতে পারছেন না, কিন্তু এতটাই মানে ওনার প্রেম ছিল এইসবের প্রতি। তো সেটা দেখতাম যে মার হাতের লেখা কি অপূর্ব, প্রত্যেকটা থেকে লিখে লিখে তার বাংলা অনুবাদগুলো লিখে রেখেছেন।
মানে খুব রোমান্টিক যে একটা ব্যাপার ছিল সেটা আমি মার ব্যাপারটা বুঝলাম, কিন্তু মাকে তো আমি হারিয়েছি 8 বছর বয়সে। ওইটা তুমি মায়ের কাছ থেকে পেয়েছো। না তোমার এই যে দেবল ডাক্তারবাবু জামশেদপুরে মানে কিংবদন্তি, হ্যাঁ ওর নাম ধরো সুজিত দা, তুমি সুজিত দাকে চিনতে? সুজিত চ্যাটার্জি মানে এখানে পড়ে। সুজিত চ্যাটার্জি, হ্যাঁ সুজিত দাকে তো আমরা তো খুব কম বয়স থেকেই দেখতে পাই, কারণ আমাদের বাড়িতে আসতেন, হিলভিউ রোডের বাড়িতে আসতেন। ওর কাছে খুব শুনেছি তোমার বাবা তো, এবং সুজিত দা তো আমি যখন শ্যামা করেছি তখন তো গানের দলেও সুজিত দা ছিলেন। সুজিত দা আমাদের বাড়িতে প্রায় আসতেন এবং ওনার স্ত্রীকে নিয়ে আসতেন, হ্যাঁ লক্ষ্মীদিকে নিয়ে, হ্যাঁ খুব মানে যার জন্য আমি এখানে। তোমার মামা বাড়ির কথা একটু বলো না, ওকে দেখেছিলাম ওখানে। আমি যে মামার কাছে গেছি, তুমি ভাবতে পারো এই জিনিস, এটা ভাবা সত্যি সম্ভব না। আমার মাকে আমার মাইমা এত ভালোবাসতেন যে মামা আর কি ডাক্তার, সবাই ওখানে দেবল দাশগুপ্ত বলেন, এমনিতে সবিতাভ দাশগুপ্ত, আর মাইমা হচ্ছে নীলিমা দাশগুপ্ত। মাইমা ঢাকার ইউনিভার্সিটি থেকে IA পাস করে তারপরে গ্র্যাজুয়েশন করেছেন, এবং মাইমা অসাধারণ গায়িকা, অসাধারণ গায়িকা। মানে মাইমা যদি সত্যি গানের লাইনে চলে আসতেন, মাইমার জায়গা আরো অনেক কিছু হতেন, কিন্তু মাইমার সঙ্গে ডাক্তারের সঙ্গে বিবাহ ব্যাপারটা, সেখানে একটা অন্য রকমের সংসারের জীবন। এবং মাইমার কাছে ডাক্তার বলে আত্মীয় স্বজন প্রত্যেকে মাইমার কাছে চলে যেতেন, মামার কাছে ওই এটা পেতেন, মানে মেডিসিনের ব্যাপারটা বুঝতে পারতেন। কতজনের যে অপারেশন হয়েছে সেখানে মাইমা সবার জন্য করতেন। মাইমার জীবনটা খুব ডেডিকেটেড, ভীষণ ডেডিকেটেড। তবে মাইমা প্রথম IA পাস করেছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখান থেকে চলে এসেছিলেন। আর মাইমা গান গাইতে অসাধারণ। মাইমার গানটাও যেটা আমার মনে আছে, অনেক বড় একটা ছড়ানো বাড়ি, হিলভিউ রোডে বাড়ি, ওই সময় ওইগুলো কাইজারদের তৈরি করা বাড়ি বোধহয়। এবং ওখানে গিয়ে দেখছি, আমি প্রথম দেখলাম সেই তবলা, বিভিন্ন স্কেলের তবলায় সারেগামা বাজাচ্ছেন, কেউ বাজানো হচ্ছে, পুরো একটা গমগম করছে। আমরা ছোট থেকে না গানের আসরেই আমরা ওখানে ঘুমিয়ে পড়তাম। মানে আমাদের বাড়িতে প্রায় দিন মানে ওই গানের আসর হতো, রাত হতে লোক একজনের পর একজন গান হতো। মাইমা তার মধ্যে বড় হাঁড়িতে ভাত হচ্ছে, তার মধ্যে রান্না হচ্ছে, মানে একটা অসম্ভব, যার জন্য আমরা না কোনোদিন এইগুলোর থেকে আমরা বিস্ময় বোধ করিনি। কারণ মানে ভালোবাসা যদি মানুষের থাকে তাহলে মানুষ যে কোনো জায়গাতে এগিয়ে চলে আসতে পারবে খুব সাহস করে। শান্তিনিকেতনে এলে কোত্থেকে তুমি? শান্তিনিকেতনে আসলে আমার বাবা বলেছিলেন, বাবা তো আসলে আমাদের ছেড়েই থেকেছেন, কারণ আমাদের সঙ্গটা উনি খুবই কম পেয়েছেন। আর বাবা তখন ওই কমিউনিস্ট পার্টির একটা ইয়েতে খুব জড়িত ছিলেন। আর আসামে কংগ্রেস, প্রফুল্ল বড়ুয়া যে কংগ্রেসের ছিলেন, যার মেয়ে হচ্ছে শুভলক্ষ্মী বড়ুয়া, ভারতনাট্যম ইয়ে। প্রফুল্ল বড়ুয়ার সঙ্গে তাদের একটা ভাবও ছিল, আবার যেহেতু বামপন্থী সেখানে আবার রাজনীতির দিকটা একটা ক্ল্যাশ হচ্ছিল। হ্যাঁ, সেই দিক থেকে আমরা দেখতাম। তখন আমরা ভাবতাম যে বাবাকে তো যখন এমার্জেন্সির সময় বাবাকে তো জেলেও যেতে হয়েছে, মানে আর কি ওগুলো আর কি ওটা খুব রেসপেক্টফুলি করা, ওর মধ্যে কোনো ইয়ে নেই, কিন্তু ওই যে নজরবন্দিতে রেখে দেওয়া। হ্যাঁ, যখন ওই চায়না ওয়ার টরগুলো হলো তখন, আর আমি তখন কি কাঁদতাম যে আমি জানি জেলে তো ওই ধরনের লোকেরা যায়, তখন আমি তো বুঝতে পারতাম না। তো আমি যখন মা যখন লিউকিমিয়াতে ধরা পড়লো, আমার মা ছিল প্রাণচঞ্চল একজন মহিলা, অসাধারণ। মার হাসি ছিল অসাধারণ, সেই থেকে মার নামই হয়েছিল হাসিতি। হ্যাঁ, সবাই ডাকতো। আর মা তখন আমার দিদিমার যে সন্তানাদি, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব জায়গায় একদম উঠে গেছেন। কিন্তু আমার দাদু তাড়াতাড়ি চলে গিয়েছিলেন, কিন্তু আমার দিদিমা কিরণবালা দাশগুপ্ত, তিনি কিন্তু এই এতগুলো সন্তানকে নিজের ইয়েতে বড় করেছেন, প্রচন্ড লড়াই করেছেন। সেটা কোথায়? সেটা কলকাতার গড়পাড়ের বাড়িতে। গড়পাড়ের বাড়িটা আমাদের কাছে খুব বড় ছিল, ওটা আমাদের মামা বাড়ি ছিল। হ্যাঁ, মানে ওই ব্রাহ্ম গার্লস স্কুলটার থেকে বেরিয়ে এসে ডান দিকে ঘুরতে হতো। তো সেই গড়পাড়ের বাড়িতে দেখতাম সেই কি ধরনের ওই। তুমি কত বয়স অবধি ওই গড়পাড়ের বাড়ি দেখেছো? গড়পাড়ের বাড়িতে আমি যেতাম প্রথমে মার সঙ্গে প্রথম গিয়ে, তখন আমি খুবই ছোট। আমার জ্যাঠার বাড়িটা ছিল বাগবাজারে। তারপরে যখন আমরা আসামে চলে যাই, তারপরে তো আসামের জীবনটাই আমাদের কাছে শিবসাগর, সেখানে বড় হলো। এবং যে ডাক্তারবাবুর বাড়িতে আমরা থাকতাম, আমার বাবার বন্ধু, সেখানে ওনার যে স্ত্রী মুক্তা দাস, তাকেও আমি মা বলতাম। মানে ওই মার কাছে আমি ঘুমোতাম, ওই মার কাছে খেতাম, এবং মার সঙ্গে মুক্তাদির একটা সুন্দর বন্ধুত্ব ছিল। আমি ওটাও দেখেছি, সুতো কাটা, হ্যাঁ সুতো কেটে তাঁত গোনা, এগুলো মারা করেছেন, সেগুলো আমার কিছু কিছু মনে পড়ে। কিন্তু মার লিউকেমিয়াটা ধরা পড়ার জন্য
মাকে আমি হারিয়েছি আমার যখন 8 বছর বয়স। এই তারপরে মা চলে যাওয়ার পরে দাদা এবং আমি দুজনেই ওখানে থাকাটা, সবাই বললো যে ওখানে থেকো না। আমার বড় মামা অমিতাভ দাশগুপ্ত, যিনি হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের উনি চিফ রিপোর্টার ছিলেন, অমিতাভ দাশগুপ্ত মামামণি, উনি বললেন যে তুমি চলে এসো। আমি দাদার ডাকনাম দীপন, ভালো না প্রদীপ্ত জ্যোতি, তো দীপনকে আমি রেখে দেবো। আর আমার জামশেদপুরের যে মাইমা আমার মাকে অসম্ভব ভালোবাসতেন। হ্যাঁ, মার সঙ্গে দারুণ একটা বন্ধুত্ব মাইমার ছিল। তখন বললো যে মামা তখন কিন্তু একটি ছেলে একটি মেয়ে, ভাস্কর এবং প্রত্যুষা। হ্যাঁ, প্রত্যুষাকে তুমি চিনবে, স্বপন চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়েছে। প্রত্যুষা এবং তারপর প্রজ্ঞা হয়েছে। তখন প্রজ্ঞা তখন সে ছোট বাচ্চা থাকা সত্ত্বেও মাইমা কিন্তু বলে দিল যে রিতাকে আমাদের কাছে পাঠিয়ে দাও, রিতা আমার কাছে বড় হবে। এটাকে আমার কাছে এখনো অবাক লাগে, যার দুটি সন্তান, হ্যাঁ তিনটি সন্তান, ভাস্কর, লাল এবং প্রজ্ঞা। হ্যাঁ, ভাস্কর এখন বিরাট ডাক্তার, বিদেশে আছে, লালও ডাক্তার, প্রজ্ঞা তো গান করেই। প্রজ্ঞা তো অশীষ ব্যানার্জিদের বাড়ি ছেলেকে বিয়ে করেছে, অরূপকে। তো এগুলো মানে আমার কাছে খুব অবাক লেগেছে, সত্যি কথা অবাক লেগেছে। মাইমা কি করে এখন আমাকে নেওয়ার কথা ভাবলো, কি ভালোবাসতেন, তার মানে মাকে কতটা ভালোবাসতেন, এটা আমার কাছে সত্যি অবাক লাগে। আজকের দিনে এটা ভাবাটা খুব মুশকিলের। তারপরে তো ওখানে তো বাবা আমাকে দিয়ে আসলেন। তারপরে আমাকে ওরা কনভেন্ট স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু আমার যেহেতু ইংলিশ মিডিয়ামের ব্যাপারটা তখন ছিল না, আমার ক্লাস 4-এ ভর্তি হতে হবে, হ্যাঁ, আমার বয়স অনুযায়ী। তখন আমি ওখানকে সাতটি হায়ার সেকেন্ডারি স্কুল, একটা নামি স্কুলে আমাকে ভর্তি করা হলো। সেখানে প্রিন্সিপাল ছিলেন অমরনাথ লালা, বোধহয় প্রিন্সিপাল, বয়স্ক মানুষ। এখানে ডক্টর লালা বলে যে ছিলেন তাদেরই আত্মীয়। কারণ রেবা মাসি, অমর লালা এরা বারবারই বলতো যে আমি শান্তিনিকেতনে আমাদের একটা রিলেশন আছে। হ্যাঁ, তো সেটা তো পরে জেনেছি। তো ওই স্কুলে আমি ভর্তি হলাম, আমি ওখানে ক্লাস 4 থেকে ভর্তি হলাম। তো ওই হায়ার সেকেন্ডারি স্কুল, ওটা আমবাগান স্কুল বলেও লোকে বলতো, কারণ ওখানে আমবাগান ছিল একটা। তো আমি আর কনভেন্টে পড়িনি, আমি বাংলা মিডিয়ামেই পড়েছি। পড়ে ওখান থেকে পাশ করলাম, পড়ে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে ওখানে উমেন্স কলেজ, সেটা পেরিন মেহতা একটা কলেজ, পাঁচটি মহিলা, তো ওনার একটা উমেন্স কলেজ, খুব নাম করা কলেজ। সেই উমেন্স কলেজে আমি ভর্তি হলাম, সেখানে ফিলসফি অনার্স নিয়ে পড়লাম। পড়ার পরে যখন আমি ওখান থেকে বেরিয়ে আসছি, তখন আমার বাবা বললেন যে তুমি এরপরে কোন ইউনিভার্সিটিতে পড়বে, পাটনাতে, ক্যালকাটা ইউনিভার্সিটি না অন্য কোথাও? আমি বলি আমি শান্তিনী বিশ্বভারতী থেকে পড়বো। কোথায় শুনেছিলে? ওটাই জানি, আমার বিশ্বভারতী যেন আমাকে কেমন জানি মনে হলো, শান্তিনিকেতন বিশ্বভারতী। কারণ এটা শুনেছি না, মান নাকি খুব শখ, মানে ধারণা ছিল, শখ ছিল শান্তিনিকেতনে এসে গান শিখবেন, এটা মান নাকি এটা দারুণ শখ ছিল। তো আমি বলি আমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতেই পড়বো। তখন বাবা আমাকে ফর্ম ওখান থেকে আনালেন, পাঠিয়ে দিলেন। আমি ওখানে বলি সব লিখলাম। মাইমা ওরা একটুখানি দুঃখ পেলো যে কেন এখানে তুমি, এখান থেকে চলে যাবে কেন, তাহলে তো ও একদম আলিয়ে হয়ে গেল। ভীষণ ভালোবাসতেন তো আমাকে। তো আমি শান্তিনিকেতনে আসলাম যখন, তখন মানে পেয়ে গেলাম, বাবা আমাকে ফর্ম পাঠিয়ে দিল, আমি চলে আসলাম। তখন আমাদের সেন্টার অফ অ্যাডভান্স স্টাডিজ ছিল, বাবা তখন শিবসাগরে। তারপরে কলকাতায় চলে এসে আমার ব্যবস্থা করলে দাদাকে পাঠিয়ে দিলেন। দাদা আমাকে কলকাতা থেকে শান্তিনিকেতনে এখানে এসে আগে সেন্ট্রাল অফিসে গেলাম, ওখানে দেখা করে তারপরে এসে বিদ্যাভবন অফিসে গেলাম। তখন জগন্নাথ দা বিদ্যাভবন অফিসের দায়িত্বে ছিলেন। তো সেখানে আমাকে হস্টেলের ব্যাপারটা পর বলে দিলেন, আমি বিড়লা হস্টেলে চলে আসলাম। আর দাদা চোখটা ছলছল করতে করতে সেদিন আবার গিয়ে পরের ট্রেন ধরে কলকাতা চলে গেলেন। মানে ওই আমার শান্তিনিকেতনে চলে আসা হলো। এটা নাকি শুনেছি অনেকের কাছে, আমার মার নাকি খুব শখ ছিল শান্তিনিকেতনে আসা। হ্যাঁ, তখন গীতবিতান পাশেও ছিল না, মার খাতার মধ্যে পুরো সব গান লেখা থাকতো। মানে বড় সুন্দর এক মহিলা, আর প্রচণ্ড স্পিরিচুয়াল মহিলা ছিলেন, প্রচণ্ড, মানে এর বলার মতো আর কিছু নেই। ওই স্পিরিট আমি অত পাইনি। মা যে কোনো জায়গায় যেটা বিবি পেয়েছে, বিবি যেমন খুব স্পষ্ট কথা বলে। তোমার টেক্কার বিবি, হ্যাঁ, এই নাম হঠাৎ তাসের ইয়ে থেকে কে রাখলো না? এটা বিবি রানী কথাটা ব্যাপারটা চলে আসলো। আমাদের বিবি রানী কেমন আছে, মানে ও হচ্ছে বিবি। হ্যাঁ হ্যাঁ, ওর ভালো নাম কি? সুলক্ষী। সুলক্ষী নামটা মনেই থাকে না। টেক্কা হচ্ছে শান্তনগর। হ্যাঁ, টেক্কা শান্তনগর। আর বিবি নামটা আমার বাবাই তখন বললেন যে বিবি রানী, বিবি হয়ে থাকুক। হ্যাঁ,
তখন আমার ডিপার্টমেন্টে অনেকে বলতে, বাবা শান্তিনিকেতনের বিবিধি কিন্তু একজন বিরাট মহিলা। হ্যাঁ, তখন বললেন যে, আমি বলি তার বিবির নামটা রাখা হলো, এবং তারপর সুলক্ষী নামটা রাখলেন আমার মাসি, এই নামটা। তো শান্তিনিকেতনে তুমি যখন এলে, মাস্টারমশাই কাদের পেলে? শান্তিনিকেতনে যখন আসলাম, দাদা এসে আমাকে পৌঁছে দিয়ে গেল। তো এসে আমি হস্টেলে গেলাম, দাদা সেদিন আবার চলে গেল। তো তারপরে আমার তো তখন সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি, আমি তো ফিলোসফি ডিপার্টমেন্টে প্রথম গেলাম। আমাদের একটা ওয়েলকাম করা হলো, সে হলো, আমার সব বন্ধু বান্ধবদের সঙ্গে চেনা হলো। বিড়লা হস্টেলটা, দিদিরা সবাই, আমরা যারা বাইরে থেকে এসে তাদের আদর পেলাম। তারা আমাদের জন্য খুব মানে এসে খাওয়া দাওয়া সব কিছু করে দেওয়া, সব কিছু পাল্টাতে আরম্ভ করলো। হ্যাঁ, সব কিছু এদিক থেকে। তারপর বন্ধুরা হয়ে গেলাম। তারপরে তো বন্ধুরা অনেকেই ছিল, বাংলা ডিপার্টমেন্টের ছিল। আমার সব থেকে বড় ছিল হৈমন্তী ছিল। তো হৈমন্তী সে নীলাঞ্জনা বলে একজন শিলংয়ের মেয়ে ছিল। হৈমন্তী যে বুবলার হৈমন্তী, নীলাঞ্জনা, শ্যাম, হ্যাঁ, নীলা, এরা আমরা একসঙ্গে একটা বড় ঘর পেয়েছিলাম বিড়লা হোস্টেলে। হ্যাঁ, যেটা আসলে খুবই বড়। যখন বিজয়াদি ছিলেন ওয়ার্ডেন হিসেবে, বিজয়াদি ছিলেন খুব ভালো। বিজয়াদি যে কি, আর ছিলেন পূর্ণিমাদি, ওনারা ছিলেন। তো সেইটা তো একটা অন্য রকমের জগৎ। সেখানে অন্য বন্ধুদের সঙ্গে আলাপ হলো। আর সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি মানে সেখানে খুব ভালো ভালো সেমিনার হচ্ছে, হচ্ছে। মাস্টারমশাই শচীনদা ছিলেন, পবিত্রদা ছিলেন, ধর্মেন্দ্রজি ছিলেন, হ্যাঁ, সুরেশদা ছিলেন, প্রত্যেকে মানে এত ভালো। কালিদাস দাও তখন, না তখনও পুরোপুরি ওরা একসঙ্গে। শচীনদা ছিলেন, পবিত্রদা ছিলেন, এদের কাছে মানে সত্যি পড়াশোনা শিখেছি। তো পান্ডেজি ছিলেন বলে আমাদের, উনিও বাইরে থেকে এসেছিলেন। ওনার কাছে আমি ওই ফেনোমেনোলজি, এক্সিস্টেন্সিয়ালিজমটা পড়তাম, পড়াশোনার জায়গাটা। তারপরে আমাদের লজিকের একজন ছিলেন, হ্যাঁ, খুব নাম করা, অঞ্জন শুক্লা, হ্যাঁ, বিজয়ের খুব গুরুজি আর কি বলতে ছিল। বিজয় চলে যাওয়াটা কি দুঃখের, এটা এখন দিতে পারি না। অলিকদার সঙ্গে তোমার প্রথম প্রস্তাবটা কে করেছিল? না, ব্যাপারটা হচ্ছে কি, আমি ফিলোসফি ডিপার্টমেন্টে ছিলাম, কিন্তু আমি মিশতাম ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম, বুঝলেন? সেটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার। আমার ক্যান্টিনে আসা মানে সেখানে শিখা, রীতা, সমর, হ্যাঁ, এরা সবাই এক জায়গায় ওইখানে বসেই। আর শিখা, অলিক যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে ছিল, ও মানে ওই সূত্রেই আমার ওদের সঙ্গে আলাপ এটা হলো। ওখানে আমি বসতাম, গল্প করতাম, আড্ডা দিতাম, সেই সূত্রে অলিকের সঙ্গে আমার চেনা। না, অলিক তো তখন কর্মরত, ও তো কাজে ঢুকে গিয়ে তখন ইয়েতে চলে। ও তো কিছুটা ক্লাস করে তারপরে আবার চলে যেত বাড়িতে। মানে ও বোধহয় মাস্টার ডিগ্রি করার আগেই ও চাকরিতে ঢুকেছিল, কারণ বাংলাদেশ থেকে তখন ওর মা, ভাই, বোন সব চলে এসেছিলেন। না, অলিকদা এখানে, অলিকদার বাড়ির ব্যাপারটা একটা আরো মহান ব্যাপার। কারণ অলিকদার যে জেঠু ননীগোপাল রায়, তিনিও স্বদেশী ইয়ের মধ্যে ছিলেন, কংগ্রেসের অনেক লোকজনদের সঙ্গে তার আলাপ ছিল। উনি বাংলাদেশ থেকে, উনি পজিটিভ একটা ওনার অ্যাটিটিউড ছিল, ওখান থেকে উনি চলে এসেছিলেন। চলে এসে এখানে প্রথমত ওই এখানকার যে বুনিয়াদি স্কুলটা ছিল, সেই স্কুলের মাস্টারমশাই হয়ে এখানে এসেছিলেন। কিন্তু এখানে এসে একটা খুব ছোট একটা বাড়িতে, মাটির বাড়ি, ওপরটা ইয়ে দিয়ে চাল, সেখানে এসে উনি কাজ শুরু করলেন, শ্রীনিকেতনে। এবং তার আগে কলকাতায় উনি কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হ্যাঁ, খুবই মানে ইয়ে ছিল, মানে দেবব্রত বিশ্বাস ছিল ওদের বাড়ির খুব এক বন্ধু, মানে ও একই জায়গা, ময়মনসিংহের। হ্যাঁ, তো অলিকদার সঙ্গে যখন পরিচয় হচ্ছে, এইসবগুলো তুমি জানো না পরে জেনেছো? হ্যাঁ, এগুলো আমি পরে জেনেছি। অলিক তখন মাঝে মাঝে গল্প করতেন, জেঠুর অবদানটা বলতেন। জেঠু তখন এখানে শুধু আসলেন, এখানকার বেসিক স্কুলে উনি কাজ নিলেন, এবং আসার ওই মাইনেতেই তুমি ভাবতে পারবে না, বলাটা আমার খুব মুশকিলই হয়ে যাচ্ছে, বাংলাদেশে যত ভাই বোনের যারা ছিল প্রত্যেককে নিয়ে চলে আসলেন। বলছে ওখানে তোমরা মানুষ হতে পারবে না, তোমরা এখানে চলে এসো। অনেক বলতে হচ্ছে আমাদের একবেলা খাবার থাকতো, আরেকবেলা খাবার থাকতো না। কিন্তু আমাদের সকালবেলা আমরা ওই ভালো জামাটা কোনো রকমের ভালো পরিষ্কার জামা পরে স্কুলে যেতাম, যাতে কেউ বুঝতে না পারে আমরা আগের দিন আমাদের ভাত খাওয়া হয়নি। এরকম মানে অবস্থাতে গেছে, কারণ তখন তো কেউ রোজগারের জায়গা নেই, সবাই তখন স্কুলে পড়ছে। কিন্তু আমার জেঠু শ্বশুরের এটাই ছিল, তোমাদের আর পড়াশোনাটা করতে হবে,
তোমরা অন্য কিছু করো না করো, তোমাদের শিক্ষার জায়গাটা আমি তোমাদের করে দেবো। সেই শিক্ষা সূত্র দিয়ে কিন্তু জেঠুর ছেলেমেয়েরা, অলিকের বোন ভাই সবাই কিন্তু শিক্ষা সূত্র থেকে। অলিকের বাবা চলে গেলেন, তারপর অলিকের বাবা চলে গেলেন বাংলাদেশে, তখন অলিকটা চলে এসেছে। তখন জেঠু একদম পরিষ্কার বলে দিলেন ওর মাকে, তুমি চলে এসো। মা এসে দেখলেন আমার শাশুড়ি মা ওরকম মানুষ বোধহয় আমি আর দেখবো না গো। আমার শাশুড়ি মা এখানে চলে এসে আমি অবাক হলাম যে সঙ্গে আবার তখন আমার ননদ টুকু এবং অতীন, তুমি অতীনের নামও শুনেছ, ওরা তখন ছোট, ওদের দুজনকে নিয়ে মা চলে আসলেন। এবং মাকে পাঠানো হয়েছিল একটু রাস্তা দিয়ে, মানে তখন হেঁটে হেঁটে আসার ব্যাপারটাতে তখন এই জ্যাঠামশাই প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলেন যে একটা ওরকম বাড়ির বউকে তোমরা কি করে এরমভাবে ছেড়ে দিয়েছিলে। মা তো বলেছিলেন যে আমরা ক্যাম্পে গিয়ে ওই বাচ্চা দুটোকে নিয়ে শুতাম, তারপর আবার পরের দিন হাঁটতে থাকতাম, তারপর বোধহয় কোথায় এসে বোধহয় ট্রেন ধরা ছিল, সেই ট্রেনে করে তারপর বোধহয় শিয়ালদাতে এসেছিলেন। কিন্তু জেঠুর মধ্যে অদ্ভুত একটা রাজকীয় একটা ব্যাপার ছিল। এবং এটা যেখানে কেউ নেই সেখানে মাকে তো ডেকে নিয়ে চলে আসলেন, তুমি কারণ বাংলাদেশে তুমি ওখানে মুশকিলে পড়ে যাবে, তখন তো উল্টো পাল্টা শুরু হয়ে গেছে না। তো মা ওই দুই সন্তানকে নিয়ে চলে আসলেন। আর অলিকের এক বড় দাদাও আগে চলে এসেছিল, ও অতটা পড়াশোনা করেনি, ও পুলিশের চাকরিতে চলে গেল, সেটা ওর এক মেসোমশাই ওকে দিয়ে দিয়েছিল। অসম্ভব একটা ভালো মানুষ, অসম্ভব একজন ভালো মানুষ, ও চলে গেছে। ভালো মানুষ তো অনেক দাও তো সবাই ভালো মানুষ সত্যি। এই পরিবারটা যে কি পরিবার, আমার আসল কথাটার উত্তর দাও। প্রথম প্রস্তাবটা কে করেছিল, অলিক দা না তুমি? অলিক। সেইটাই হবে। তারপরে মানে আমি তখনও মানে এত সবের মধ্যে ছিলাম না। আর তারপরে সমর আমাকে অলিকের ব্যাপারটা আরো বেশি বিশদভাবে বলতে আরম্ভ করলো। হ্যাঁ, যে তুমি অলিকের কিন্তু এর আগে অলিক সেনগুপ্ত অলিককে মেরে দিল। আমরা কেন? অলিকের এর আগেও সেনগুপ্ত বলে এক মহিলার সঙ্গে ওর এক হয়েছিল, এখানে পড়তো, সে নাকি বুবলাদের বাড়িতে থাকতো ভাড়া, বুবলা জেনে ওদের। তো ওর সঙ্গে বোধহয় একটা ব্যাপার ঘটেছিল, তোমাকে সবটাই বলেছি। তো সেটা তারপরে ওটা কোনোভাবে কেটে গেল। তারপরে যখন আমার সঙ্গে ব্যাপারটাতে আসলো তখন সমর বলে দিল তোমাকে সেনগুপ্তরাই তোমাকে মেরে দিল। সমর তো খুব পান করতে পারতো, তো সেনগুপ্তরাই কাছে তুমি একদম হয়ে গেলে। যাই হোক, সেটা তো অলিকের এরভাবে এত কষ্ট করা যে সেকেন্ড ইয়ারেই চাকরিতে ঢুকলো, কারণ মা ভাই বোন যখন চলে আসলো ও বললো জেঠু আমাদের দেখছে, কিন্তু মা ভাই বোনের দায়িত্ব তো জেঠু নেবে না। তখন ও তাড়াতাড়ি বিশ্বভারতীর ওই পোস্টে ও অ্যাপ্লাই করলো, তখনও পড়ছে, গ্র্যাজুয়েশন পুরো হয়নি, দিতে দিতে ও পরীক্ষাতে কিন্তু ও পাস করে গেল। সেই যে চাকরিটা পাওয়ার পরে ওর কাছে একটা ব্যাপার হলো যে না, আমি অন্তত চাকরিটা পেয়ে গেছি, এখন যে মাইনেটাই পাই আমি মা ভাই বোনের খরচাটা আমি দিতে পারবো। সেই থেকে তো ও পড়তে পড়তে ওখানে সকালবেলা আমাদের ওখানে ক্লাসটা করতো, করে তারপরে কোনো রকমে তাড়াহুড়ো করে 10টার মধ্যে অফিসে ঢুকতো, তখন শ্রীনিকেতন অফিসেই ছিল। হ্যাঁ, শ্রীনিকেতন তখন ছুটে ছুটে চলে আসতো আর কি, আমার সময় হয়ে গেছে বলে ওখান থেকে গিয়ে চলে একদম এসে আবার এখানে করতো 5টা বলতো 10টা 5টা। ওটা তো প্রথম এক একটা গ্রেড, ওই গ্রেড থেকে এক একটা পরীক্ষা দিয়ে দিয়েতে ও শেষ পর্যন্ত ওই জায়গায় চলে গেল। তারপরে তো আর নিজের ইয়েতেই আসলো। আর কি বিরাট দায়িত্ব পালন করেছে। দায়িত্ব মানে পালন করেছে খুব, মানে দায়িত্ব সবথেকে বড়খালি বলতো জেঠুর কথা বলতো, যে সব কটা ভাইয়ের ছেলে মেয়েকে উনি নিয়ে আসলেন। বলছে বাড়িতে আমার দিদি ভাই একমাত্র ছিলেন, জেঠুর যে মেয়ে, ও রান্না বান্নাগুলো করতো। বলছে এক একদিন এমন গেছে যে আমাদের খাবার কিছু নেই, মানে আমরা মানে রীতিমতো, কিন্তু জেঠুর ছিল যে তোমরা যে খেতে পেয়েছো কি পেয়েছো না, কিন্তু কাল সকালে তোমাদের স্কুলে যেতে হবে। তো অনেকটা যে ধরো এই একটা বিশ্বভারতীর একটা পরীক্ষা বিভাগের এত বড় একটা দায়িত্ব, মানে অসম্ভব চাপের দায়িত্ব, সেইটা তোমাদের সংসারে অসুবিধা হতো না? দিব্যি সামলেছো? না, সামলেছি না আমি, না একে চিরকালই যেন বড্ড কাজের মানুষ, ও সংসারের দিকে যত কতটা না, তোমার সাপোর্ট না পেলে তো এত কাজের দায়িত্ব নিতে পারতো না। হ্যাঁ, আমি ওই ব্যাপারে না কখনো ওকে তুমি শিউরি কলেজে মানে বিদ্যাসাগর কলেজে যোগ দিয়েছো কোন সময়? আমি যোগ দিয়েছি কোন সময়টাতে সেটাই আমি ওই 78 বোধহয় পেয়েছি, 78 পেয়েছি, 78 আমার চাকরিটা। আমি স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট ব্যাচ, আমি স্কুল সার্ভিস কলেজ সার্ভিস কমিশনের ফার্স্ট ব্যাচ। হ্যাঁ,
তার আগে আমি এখানে আমাকে পার্ট টাইমের জন্য তোমাদের উত্তরশিক্ষা প্রসেনজিৎদা দিয়ে দিয়েছিলেন, ওই টাকাটাও আমার কাছে খুব তখন দামি ছিল। হ্যাঁ, আর এমনিতে অন্য দিক থেকে নয়, তো কলেজে দু একটা কলেজ থেকে আমাকে পার্ট টাইমের জন্য ডেকেছিল, তখন আমি রাজি হইনি, কারণ বাচ্চাটা তখন ছোট, তো তখন বিবি ছোট, তারপর সংসারের এদিক ওদিক, তারপর কয়েকটা ছেলে মেয়ে আমার কাছে পড়তে আসতো, সেটা একটা আমার দিক থেকে সুবিধে ছিল। এবং যে কজনকে পড়িয়েছে তারা খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমার নিজের উপর বিশ্বাস ছিল না যে আমি ওইভাবে পড়িয়ে কাউকে ভালো রেজাল্ট করাতে পারবো। মানে ওটা একটা আমার কাছে ছিল, আমি তখন করিনি না এরকমভাবে, কারণ ওদের তো লিখে দিতে হতো, সব লিখতে হতো, কিন্তু ওরা রেজাল্ট খুব ভালো করেছিল, সেটাও আমার মানে খুব একটা আনন্দের ব্যাপার। এই যে তুমি এই ছবিটা এটা দেখছো না, এইটাও না করেছে কে বলো তো, বলছি ওর নাম হচ্ছে সংহিতা, ওর মেয়েটির নাম সংহিতা, মনে পড়েছে। তো ওই আমার কাছে এটা আমার কাছে আমার না নিজের উপর বিশ্বাসটা কখনোই কোনোদিন খুব স্টেবল ছিল না, কিন্তু ওকে অতগুলো মাস্টার ডিগ্রি কোর্স পুরোটা আমি বাংলায় পড়িয়ে দিয়েছিলাম, এবং সব বিশ্বাস করে ও ফার্স্ট হয়েছিল, এবং ও সবুজ করে নাকি বলেছিল তুমি কার কাছে পড়েছো, তখন বলছে এটা মণিদীপাদির কাছে পড়েছিল, তুমি তোমার লেখাগুলো আমাকে দেখা দেবে। যাই হোক, এটা সবুজ কলি হয়তো খুব ভালো লেগেছিল, সেটা ও নিজের থেকে বললো, তাহলে তুমি তোমরা কি ক্লাসমেট ছিলে? না, সবুজ কলি আমার জুনিয়র ছিল, বলে সবুজ কলি দিয়ে এটা আমাকে বলেছিল তুমি কি কার কাছে। আমার না কোনো নিজের উপর সত্যি বিশ্বাস করো বিশ্বাস নেই, কিন্তু আমি না ওই বাংলাটা ওর জন্য প্রাণপণ চেষ্টা করে অতগুলো পেপার না ওকে বাংলায় লিখিয়ে দিয়েছিলাম। তো তখনই ভাবি যে আমি নিজেকে সত্যি বুঝতে পারিনি কোনোদিনই। তুমি ভাবো তো একটা মাস্টার ডিগ্রি পুরোটা বাংলায় করানো কি চারটিখানি ব্যাপার। আমি কিন্তু ও মেয়েটা এত সিনসিয়ার মেয়ে, এত ভালো মেয়ে। আমাদের পড়াতে কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া, সেটা আমাকে প্রশ্ন দিতে হবে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও। কিন্তু প্রথমে ভালো যেটা কী করে পড়তাম, যাই হোক, তারপরে তো চলে যেতাম, সাইকেল নিয়ে ওখানে রাখতাম, নিয়ে গিয়ে ওখানে পড়িয়ে তারপরে চলে আসতাম। এবং মানে তোমাদের ব্যাচটা তো খুব মানে কি বলবো, একটা খনি ছিল, কারণ সমস্ত স্টার ছেলেরা ওখানে পড়ছে। মানে খুব জ্বালায়নি তোমায় বলছো? না না, সেরকম কিছুই না। দীপঙ্কর দা ছেলে ছিল, সোনা ছিল, পার্থ ছিল, তুমি তো ছিলে, তারপরে আরো অনেকে, জয়দেব, দেবাংশু, তোমার ভক্ত অনেক ছিল, তারপরে কয়েকটি মেয়ে ছিল, খুব ভালো পড়াশোনা ছিল। আর তোমাদের তো সব মোটামুটি চিনি, সোনা টোনাদের চিনতাম, পার্থকে চিনতে, পার্থ তো ওই দিককারই ছেলে, মানে পার্থ চ্যাটার্জি, পার্থ ওই ফণিদার ছেলে, মানে শ্রীনিকেতনে, হ্যাঁ পার্থ। তারপর বিজয় বলে একটি ছেলে ছিল, অতীন্দ্রা বিজয় পাল হচ্ছে সুরুলের, পরে হেডমাস্টার মশাই হয়েছিল, খেলতো খুব ভালো। ওরা সব ওরা আবার কোনো সময় আমার ব্যাচের স্কোয়াডে চলে আসতো কোনো জিনিস বুঝিয়ে দিতে বলার জন্য। আর সেই সময় আমার কাছে ওই টাকাটা, তোমাকে বলছি, আমার কাছে একটা দারুণ ব্যাপার ছিল যে আমি একটা কিছু পাচ্ছি, কারণ আমি পাশে ওকে একটু সাহায্য করতে চাইছি। হ্যাঁ, সেই সাহায্য করাটা আমার একটু তখন একটা মনে হয়েছিল। তো তোমার গানের চর্চাটা রাখলে না, তুমি নাচ মাঝে যেমন তোমার এখানে সেই ওড়িশি নাচের ওই কি জানো ছিল, কুচিপুড়ি, সেই গুরুজি আসতেন একজন, তুমি এখানে গানের চর্চাটা রাখোনি? গানের চর্চাটা আমি শেষ পর্যন্ত রাখিনি, কিন্তু গাইতে তো দিব্যি পারো বাবু। হ্যাঁ, গানের চর্চা, হারমোনিয়াম কিনেছিলাম বিবিকে গান শেখানোর জন্য, হারমোনিয়ামটা ছিল, গানের চর্চাটা আমার হয়নি। আমি গান শিখেছি কার কাছে, জামশেদপুরে অশেষদার বড় দাদার কাছে, পরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে প্রণাম জানাচ্ছি আর কি, মাস্টারমশাইয়ের কাছে গান শিখেছি। আর মাইমা পরবর্তী ক্ষেত্রে উনি বুঝলেন যে আমার কাছে আমার রবীন্দ্রসঙ্গীতে একটা ন্যাক আছে, তখন রবীন্দ্র ভবনে অশোকতরু বন্দ্যোপাধ্যায়, সুবীন্দ্র রায় গান শেখাতে আসতেন। মাইমা আমাকে শেখানো জামশেদপুরে রবীন্দ্র ভবনে, তো সেখানেও আমাকে কিন্তু মাইমা বললেন তুমি রবীন্দ্রসঙ্গীতটা তুই শেখ, কারণ ওখানে কম্পিটিশনে আমি রবীন্দ্রসঙ্গীতে প্রাইজ পেতাম দেখে মাইমা বললো ওর মধ্যে রবীন্দ্রিক ব্যাপারটা আছে। তো সেখানে মাইমা আমাকে, কিন্তু মাইমার ধরো অত মাইমার ব্যাপারটা যত বলি না তত শেষ হবে না, সত্যি কথা বল। আমি কিন্তু ডান্স ড্রামা একটা করিয়েছিলাম, কুমার সম্ভব, সেটা কুমার সম্ভবটা সবাই এখনো বলে, কিন্তু ওটা সব থেকে ইয়ে হচ্ছে, সত্যি একটা দারুণ অনুষ্ঠান হয়েছিল। চুয়া আমাকে অনেকটা হেল্প করেছিল, বই টই সব দিয়ে, মোহনদা গান করেছিলেন, আলপনা মুন্সি গান করেছিলেন, মানে ভালো। তারপরে সবথেকে বড় ট্র্যাজিক ব্যাপার, ওখানকার একটি মেয়ে আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টে পড়তো, আমার থেকে জুনিয়র, ও লিখেছে নাচটা, শ্রাবণী মেয়েটির নাম, ও ধানবাদের মেয়ে। ও হঠাৎ করে এগুলো আমার খুব মনে পড়ে, এসে একদিন আমাকে বললো যে আমার বাবাদের একটা খুব ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে,
তো বাবা আমাকে বলেছিল শান্তিনিকেতন থেকে কোনো অনুষ্ঠান নিয়ে যাওয়ার জন্য। মণিদীপাদি, আপনাকে আমি বলছি আপনি কুমার সম্ভবটা ওখানে নিয়ে যান। হ্যাঁ, এবং আমি বললাম যে এখন আমার তো কোনো উপায় নেই, আমি তো সঙ্গীত ভবনের সাহায্য নিয়েছিলাম, এখন আমি কি করে ওদের কাছে গিয়ে বলবো যে এরমভাবে করতে, কারণ আমি তো এখানকার কেউ নই। তো মোহনদাকে বললাম, যে মোহনদা বললো এখন তো পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে, জিতেনদাও বললো পরীক্ষা শুরু, তুমি তো নিতে পারবে না। তখন ওরা দুবার আসলো, তো আমি বললাম যে আমি তো করতে পারবো না। তখন দেবুর ওখানে ওই দেবুর বাবার কাছে বললাম যে ওখানে মাধবদার কাছে ওখানে যদি কিছু অনুষ্ঠান করতে পারে। কিন্তু ওইটা জানো তো আমার কাছে জীবনে এখন একটা ব্যাপার, যে অত বড় একটা জিনিস আমি পেয়েছিলাম, কিন্তু আমি তখন কারণ আমার হাতে তো হ্যান্ডস নেই যে আমি এত টাকা পয়সা সবকিছু দিয়ে নিয়ে যাব। ওটা আমার কাছে খুব, আর কুমার সম্ভবটা সত্যি হয়েছিল, এটা অসাধারণ হয়েছিল অনুষ্ঠানটা তখন। এবং জানো তো আমরা শ্রীনিকেতন তো কোনো আলো নেই, ইপো টিপো ওরা সব আমরা হেঁটে হেঁটে রিহার্সাল দিতে যেতাম, আবার হেঁটে হেঁটে বাড়িতে ফিরতাম। আমি সঙ্গীত ভবনের রিহার্সালটা ছিল তো, এবং সত্যিকার তখন যেমন পুলকের বাদনা ছিল, হ্যাঁ, মোহনদা গান করেছেন, আলপনা মুন্সি গান করেছেন, মানে এরা সকলে মিলে কুমার সম্ভবটা। আমাকে নন্দিতাদি বললেন যে এত ভিড় হয়েছিল আমি ভালো করে দেখতে পারিনি, তুমি এটা আরেকবার করলে না কেন? কিন্তু আমার তখন করাটা তো ওইভাবে নয়, মানে আমরা রোজ হেঁটে যেতাম আর হেঁটে ফিরতাম, কারণ রিক্সা ভাড়া দেওয়ার মতো ব্যাপার ছিল। কিন্তু দেখো মানুষের মানে যৌবনের একটা ব্যাপার, কতখানি মানুষকে ফায়ারটা দেয় না, কত সেই ইচ্ছেটা তো সারা জীবন রাখা যায় না। না, আমার সেইটা মনে হয় যে এখন যারা ধরো তরুণ প্রজন্ম, ওদেরও তো উৎসাহ ধরো আছে, ওটা তো তারা তোমার কাছ থেকে কিভাবে পেতে পারে সেইটা আমার মনে হয় কোথাও একটা ওদের একটা লোকসান হয়ে যাচ্ছে, তুমি এত কাছে আছো অথচ তারা কিছু পাচ্ছে না। আমি এখন এই রিসেন্টলি হঠাৎ মনে হলো আমি করতে পারি আর না পারি, মেঘদূতটা নিয়ে বসেছি। যদি মেঘদূতটা করতে পারি, ওটা আমার জানি না কতটা পারবো, দেখা যাক। এটা একটা মেঘদূতটা আমার এখন মনে হচ্ছে যে আমি এগিয়ে যেতে পারি, দেখা যাক। চলো, যখন মনে হচ্ছে দেখো, এখন তো বিবিরও একটুখানি সময় হবে। হ্যাঁ, বিবির সময় আছে। এবার তুমি একটা গান শোনাবে কি? গানটা একেবারে গানের গলার সুর কমে গেছে, অনেক কমে যাক, শোনাতে ইচ্ছে যদি হয় ভেতর থেকে, মদিরেন সমাপয়াত একটা করো। এত সুন্দর গল্প শোনালে তুমি, আহা। आज सखी सतगुरु घर आयो, आज सखी सतगुरु घर आयो, मोर मना आनंद भयो रे, आज सखी सतगुरु घर आए, मोर मना आनंद भयो रे, आज सखी सतगुरु घर आयो। साधु साधु, प्रणाम मणिदीपाजी, प्रणाम। अरे वो भी